আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে না। পর্যায়ক্রমে গণপ্রতিনিধিত্ব আদেশের বিভিন্ন বিধিবিধান ও আইন সংশোধন করা হবে। জাতীয় নির্বাচন প্রস্তুতি সভা শেষে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। স্বাগত জানাচ্ছি সারাদিন। আপনাদের সাথে আছে আমি সুজন মেহেদি। বিগত নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে জোরালো অবস্থান নিলেও নতুন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। এই খবরটি নিয়েই থাকছে আমাদের আজকের সারাদিন। আজ আমাদের সাথে স্টুডিওতে থাকছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হচ্ছে না। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ একথা জানিয়েছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম এর ব্যবহার অব্যাহত থাকবে। এছাড়া জাতীয় নির্বাচনের আগে ও পরে পর্যায়ক্রমে গণপ্রতিনিধিত্ব আদেশের বিভিন্ন বিধি ও আইন সংশোধন করা হবে বলেও জানান তিনি। 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের একটি কেন্দ্রে ব্যবহারের মাধ্যমে শুরু হয় ইভিএম এর যাত্রা। এরপর নারায়ণগঞ্জে আংশিক ও কুমিল্লায় পুরোপুরিভাবে এই মেশিন ব্যবহার করা হয়। ইভিএম ব্যবহার করলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিরোধী জোট। এই দাবিতে তারা আন্দোলনেরও ডাক দেয়। এরকম প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের জোর প্রস্তুতি নিতে শুরু করে সদ্য সাবেক হওয়া এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন। তবে বর্তমান নির্বাচন কমিশন সরে এসেছে সেই সিদ্ধান্ত থেকে। জাতীয় পর্যায়ে তো আমরা ইভিএম ব্যবহারের জন্য প্রস্তুত নই। এটাতে আইনও চেঞ্জ করতে হবে এবং ইভিএম এর ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে যে আমরা স্থানীয় সরকারের বিভিন্ন ইয়েতে ছোট আকারে পরীক্ষামূলকভাবে আমরা যন্ত্রগুলোকে টেস্ট করি। নির্বাচনে অংশ নিতে বিএনপির অন্যতম 3 শর্ত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, সেনা মোতায়েন এবং ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ বাতিলে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে বিরোধী দলের 3 শর্তের একটি পূর্ণ হলো। সংশোধিত সংবিধান অনুযায়ী 2013 সালের 26শে অক্টোবর থেকে 2014 সালের 24শে জানুয়ারির মধ্যে হতে হবে 10ম জাতীয় সংসদ নির্বাচন। সংবিধান মতে রাষ্ট্রের লাভজনক পদে থেকে কোনো ব্যক্তি নির্বাচন করার ব্যাপারে ব্যাখ্যা সুস্পষ্ট না হলেও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সংসদ সদস্য পদে থেকে কেউ এই নির্বাচন করতে পারবেন না। এ ব্যাপারে নিজস্ব মতামত জানাই ইসি। যিনি নির্বাচন করবেন তিনি নির্বাচন 5 বছরের জন্য যদি একজন লোক নির্বাচিত হয়ে থাকেন, আমার কাছে এটা তার জন্য ইচ্ছা দিন যে তিনি একদিন থেকেও ছেড়ে দিতে পারেন, যেমন কেউ কেউ রিজাইন করে দেন। কাজেই 5 বছর থাকতে হবে অত কথা নেই। কমিশন জানিয়েছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথমে গণপ্রতিনিধিত্ব আদেশের বিভিন্ন বিধি ও পরে আইন সংশোধন করা হবে। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগে জানিয়েছি এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী। এখন আমরা তার সাথে কথা বলবো। তো রিজভী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে। তো বিএনপির তো অনেক দিনের অভিযোগ ছিল এই ইভিএম ব্যবহার নিয়ে এবং বেশ কয়েকটি নির্বাচনও বিএনপি এই জন্য বর্জন করেছে। তা আজকে যখন এই বিষয়টি থেকে সরে আসলো নির্বাচন কমিশন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, নির্বাচন কমিশন যদি তার স্বাধীন সত্তা বজায় রেখে তার এই সিদ্ধান্ত যদি অবিচল থাকে, তাহলে আমি বলবো যে এই সিদ্ধান্তটি ইতিবাচক একটি সিদ্ধান্ত। এবং আমরা যে কয়েকটি বিষয়, যে কয়েকটি ইস্যুতে আন্দোলন চালিয়ে আসছি, আন্দোলন করে আসছি, তার মধ্যে এটি ছিল অন্যতম। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটি নিয়েছেন, সেই সিদ্ধান্তটি যদি তারা নির্বাচন পর্যন্ত যদি অক্ষুণ্ণ রাখতে পারেন, তাহলে আমি বলবো যে এটা নির্বাচন কমিশন ইতিবাচক একটি পদক্ষেপ তিনি নিয়েছেন। এই যে নির্বাচন কমিশনের প্রতি এতদিন যে আপনাদের অনাস্থা ছিল, এই সিদ্ধান্তের প্রতি কি, এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কি নির্বাচন কমিশনের প্রতি আপনাদের আস্থা বাড়লো? দেখুন, আস্থা অনাস্থার বিষয়টি তো বিষয় না। নির্বাচন কমিশন কিভাবে আচরণ করছেন সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ নির্বাচন কমিশন হচ্ছে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটা অভিন্ন নির্বাচনী পদ্ধতি তিনি যেটা প্রণয়ন করবেন, বা যে সামনের নির্বাচনগুলোতে তিনি যেভাবে একটা নীতিমালা তৈরি করবেন, তার উপরে ভিত্তি করে সমস্ত রাজনৈতিক দল নির্বাচন করতে মনস্থ হবে বা নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই ক্ষেত্রে যদি তার নীতিমালাতে যদি কোনো ঘাটতি থাকে, সামঞ্জস্যহীনতা থাকে, যদি কোনো একদেশদর্শী বা পার্টিজান কিছু থাকে, তাহলে তো সমস্ত রাজনৈতিক দল সেখানে আস্থা পাবে না।
সেই আস্থার জায়গাটা অর্জন করতে হবে নির্বাচন কমিশনকে। সেটা যদি তিনি অর্জন করতে পারেন তাহলে নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনের ক্ষেত্রে এই নির্বাচন কমিশনের যে আপনার তার প্রতি যে আস্থা সেটা বৃদ্ধি পাবে এবং এই নির্বাচন কমিশনের বিষয়ে একটা ইতিবাচক মনোভাবও জনগণের মধ্যে ফুটে উঠবে। আর সেটা যদি তারা না করতে পারেন তাহলে এটা একটা সন্দেহভাজন হবে, মনে হবে যে তারা কারো পক্ষে কাজ করার জন্য এখানে এসছেন, আসলে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করার তাদের ইচ্ছে নেই, এটাই মানুষের মধ্যে মনে হবে। তো যত মানে এই সমস্ত সিদ্ধান্তগুলো তারা নেবেন যাতে সমস্ত রাজনৈতিক দলগুলো যাতে মানে আস্থায় তারা নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আগামী নির্বাচনের ক্ষেত্রে যত বেশি আস্থা তৈরি হবে এই নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতি, ততই তো মানে আগামী নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ হবে বলে ধারণা হবে। এটা না করতে পারলে তো একটা কুয়াশাচ্ছন্ন একটা অন্ধকার থেকেই যাবে। এই সিদ্ধান্তের ফলে আপনাদের মনোভাবের কোনো পরিবর্তন হচ্ছে কিনা নির্বাচন কমিশন? দেখুন, বিষয়টা হচ্ছে এটা তো আমরা যে কয়েকটা ইস্যুর উপর আন্দোলন করছি তার মধ্যে এটা হচ্ছে একটি অন্যতম ইস্যু, কিন্তু প্রধান যে বিষয়টা হচ্ছে যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার, দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এটা হচ্ছে আমাদের প্রধান ইস্যু। এবং এই ইস্যুটার উপর ভিত্তি করেই আমরা আমাদের যে আন্দোলন আমরা অব্যাহত রেখেছি এবং এইটা যদি নিশ্চিত হয় তাহলে বুঝতে পারবো যে বর্তমান সরকার যারা আছেন তারা একটা নিরপেক্ষ নির্বাচন করতে ইচ্ছুক। আর এটা যদি তারা না করেন তাহলে বুঝতে হবে একটা অশুভ ইচ্ছা নিয়েই তারা করেছেন, কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটার জন্য একটা বিধ্বংসী আন্দোলন করেছেন কিন্তু আজকের সরকার, আজকে যারা ক্ষমতাসীন আছেন। আপনারা জানেন যে 95-96 সালে আপনার বাস পোড়ানো, জ্বালাও, মানে মানুষ একবার বাসের মধ্যে তারা পুড়িয়েছেন, অনেকগুলো ঘটনা ঘটেছে। এত কিছু জ্বালাও পোড়াও ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে তারপরে সবার সম্মিলিত ইচ্ছার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা প্রণীত হয়েছে। সেটিকে ক্ষমতার জোরে একটা প্রশ্নবদ্ধ নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, সেই ক্ষমতার জোরে তারা এটা পাল্টে দিলেন। অর্থাৎ যখন যা চাহে এ মন যা, এই যে নজরুলের এই কবিতাটি, ঠিক তারা সেইভাবেই করছেন। আমার যখন প্রয়োজন তখন তত্ত্বাবধায়ক সরকার আমি করব, আমার যখন প্রয়োজন নয় তখন আমাকে দীর্ঘদিন আমাকে টিকে থাকতে হবে, আমাকে ক্ষমতায় আমাকে আঁকড়ে থাকতে হবে। অতএব আমার অধীনে নির্বাচন, অর্থাৎ দলের অধীনেই নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে আমি যেভাবে বলবো, নির্বাচন কমিশনকে যেভাবে চালাবো, আমি আদালতকে যেভাবে চালাবো, প্রশাসনকে যেভাবে চালাবো, তখন তো সবই তার অধীনে থাকবে। তো এই ধরনের যদি একটা আপনার দলমন্য মানসিকতা, অশুভ ইচ্ছা যদি থাকে তাহলে একটা ফেয়ার, একটা স্বচ্ছ নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন কখনো হবে না। তো সেই ক্ষেত্রে এটা সরকারকেই দায়িত্ব নিতে হবে, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন, একটি স্বচ্ছ নির্বাচন, যে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে সেই ধরনের পরিবেশ তাদেরকে তৈরি করতে হবে এবং এই জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে সংবিধানে। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা আপনার কাছে আরো প্রশ্ন করব। একটা বিষয় জানতে চাই যে গত 4 মাসে এই যে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছে, এদের সম্পর্কে আপনার অবজারভেশন কি? দেখুন, তাদের সম্পর্কে অবজারভেশন তো আমি আগেই বলেছি, সেটা হলো যে তারা যদি সকল রাজনৈতিক দলকে, কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলকে নয়, তারা যদি আস্থায় নিতে পারেন, তারা যদি এমন আচরণ করেন যে আচরণের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো মনে করবে যে হ্যাঁ, এই নির্বাচন কমিশন একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করবেন এবং সে কোনো দলের পক্ষে কাজ করবেন না, সেই দায়িত্বটা ফুটিয়ে তোলার দায়িত্ব তাদের। তো এখনো দেখবার বিষয় আছে, তাদের কোনো কাজে কি এমন মনে হয়েছে যে তারা কোনো রাজনৈতিক দলের প্রতি? তারা 4 মাস আসছেন, আরো তো দেখার সময় আছে, দেখা যাক তারা কি করেন। তারপরেই হচ্ছে দল নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবে যে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করা যাবে কি যাবে না, সেটা তখন দল এটা নিয়ে ভাবনা। এদের 4 মাসের কাজ সম্পর্কে আপনার মূল্যায়ন যদি করতে বলি আপনাকে? দেখুন, মূল্যায়নের সময় এখন আসেনি। মূল্যায়নের সময় আমার মনে হয় যে আসবে আরো কিছুদিন পরেই। আমরা সেই পর্যন্ত একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই যে নির্বাচন কমিশন ইভিএমটা এই যে বাতিল করলো, এইটাকে আপনি কি মনে হয়? আমি যদি আপনার কাছে 3টা অপশন দিই যে এটা কি নির্বাচন কমিশন আপনাদের দাবি মেনে নিল, নাকি প্রযুক্তিগত কারণে এটা করলো, নাকি সরকারের কোনো নির্বাচন কমিশনের মনোভাব তো আমরা জানি না, তবে আমরা দীর্ঘদিন ধরে এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করে এসেছি, তবে তীব্র আন্দোলন করেছি। আমরা আমাদের মানে প্রতিটি জায়গা থেকে, বিরোধী রাজনীতির প্রতিটি জায়গা থেকে আমরা এটার বিরোধিতা করেছি। আমরা এক্সপার্ট দিয়ে এটা পাওয়ার প্ল্যান্ট প্রজেকশন করে আমরা দেখিয়েছি যে এটা প্রযুক্তিগতভাবেই এখানে ম্যানিপুলেট করা সম্ভব।
এর ভিতরে যে সফটওয়্যার সেটা দূর থেকে এটা হ্যাকিং করা সম্ভব, এবং এইটা দেশে এবং বিদেশে বিভিন্ন এক্সপার্টরা দেখিয়েছেন, এবং এই সমস্ত তথ্য উপাত্তের উপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোনো কাণ্ডজ্ঞানহীন বা বিরোধিতার নামে আমরা বিরোধিতা করছি যে না এটা নির্বাচন, এটা তো অ্যাকচুয়ালি করেছে হচ্ছে আগের নির্বাচন কমিশন, তারাই এটা ইন্ট্রোডিউস করেছেন। তো তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু আমাদের এই সন্দেহ হয়েছে যে তারা এক ধরনের গায়ের জোরে এটা করতে চেয়েছেন। কিন্তু পরবর্তী পর্যায়ে কি দেখা গেল, কিছুদিন আগে আপনি খবরের কাগজ দেখবেন যে প্রথম যখন এই ইভিএম তারা নেন সেটা হচ্ছে 10,000 টাকা একটা ইভিএম মেশিন, তারপরে তারা কিনেছেন 23,000 টাকা, তারপরে কিনেছেন এটাকে 43,000 টাকা। তাহলে বোঝা যায় একটা তো প্রশ্ন চলেই আসে এখানে যে একটা দুর্নীতি বা একটা অ্যানোমালিজ এখানে যে আছে সেটাই তো এখন বেশি করে প্রমাণ হয়। তো যাই হোক, এই বিষয়টা আমি বাতিল করার পিছনে সরকারের কোনো হাত আছে কিনা বলে আপনি মনে করছেন? তো এটা তো কেবল আজকে সিদ্ধান্ত হয়েছে, কে কি করেছেন সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমরা খুব সুস্পষ্টভাবে এটার প্রযুক্তিগত দিক এবং এটাতে যে ম্যানিপুলেশন সম্ভব, এটা যে নির্বাচনকে যে প্রভাবিত করা, নির্বাচনী ফলাফলকে যে প্রভাবিত করা সম্ভব, সেটা আমরা তুলে ধরেছি দেশ বিদেশের বিভিন্ন এক্সপার্টদেরকে দিয়ে। এটা বিরোধিতার নামে বিরোধিতা না, বা কোনো গোড়ামি করে অর্থোডক্স ওয়েতে এটাকে আমরা করিনি, আমরা বিরোধিতা করিনি, বরং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবেই আমরা এটা বিরোধিতা করেছি। আমরা বলেছি যে এটা দিয়ে নির্বাচনকে আপনার বিভ্রান্ত করা যাবে, নির্বাচনী ফলাফলকে বিভ্রান্ত করা যাবে, কারো পক্ষে নেওয়া যাবে, কারো বিপক্ষে এটাকে ব্যবহার করা যাবে। এবং আমরা আবারও আপনার কাছে আসবো, আমরা একটা বিরতি নিতে হচ্ছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, জনগণের কাছে প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিলেই বিএনপি সংলাপে যাবে, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে 18 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার অন্যায়ভাবে বিরোধী দলকে নির্মূল করার জন্যই শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। ফখরুল অভিযোগ করেন, মামলায় অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগও দেওয়া হচ্ছে না, এমনকি আদালতে অভিযোগ পড়েও শোনানো হয় না। তিনি বলেন, এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র পথ হলো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। এ সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করার দাবিও জানান মির্জা ফখরুল। আমরা অবশ্যই আলোচনায় বিশ্বাস, আমরা সংলাপে বিশ্বাস, গণতন্ত্রের সহনশীলতায় বিশ্বাস, কিন্তু সবার আগে আপনাকে বলতে হবে জনগণের কাছে যে আমি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিশ্বাস করি বা এটা আমি মানতে রাজি আছি। এইটা নিয়ে আমরা কথা বলতে চাই, শুধু ওই প্রধান উপদেষ্টা কে হবে সে বিষয়ে আমরা কথা বলতে পারি, অন্য কোনো বিষয়ে নয়। আবারও আলোচনায় ফিরছি রুহুল কবির আহমেদ রিজভীর সাথে। রিজভী ভাই, আবারও আসি, সেটা হলো যে বাংলাদেশ ছাড়া তো বিশ্বের সব দেশেই দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। তো দলীয় সরকারের অধীনে নির্বাচন মানে হতে আপনার আপত্তি কোথায়, যদি নির্বাচন কমিশন শক্তিশালী হয়? দেখুন, এটা বোধহয় একবারই শতকরা 100% ঠিক নয় যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। অনেক জায়গায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে আবার অনেক দেশ ভাবছে। আমাদের এখানে যে রাজনৈতিক বিভাজন, পলিটিক্যাল ডিভাইড দীর্ঘদিন ধরে চলে এসছে, যে সেই ক্ষেত্রে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারটা অপরিহার্য, এবং সেই তত্ত্বাবধায়ক সরকার যেটি হবে সেই সরকারের প্রতি সব রাজনৈতিক দলের যাতে আস্থা থাকে। হ্যাঁ, আগে যে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাটা ছিল সেটাকে আরও ডেভেলপ করা যেতে পারতো, সেটার জন্য আলাপ আলোচনা হতে পারতো, এটাতে যাতে প্রতিটি রাজনৈতিক দলের আস্থাভাজন একজন ব্যক্তি যাতে এটার প্রধান হতে পারে, এ ধরনের আরও আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করে এটাকে আরও বিকশিত রূপ দেওয়া যেতে পারতো। সেটা না করে, কারোর সাথে কোনো আলোচনা না করে, দেশের সবচাইতে নাম করা আইনজীবী যারা মানে কি বলে যে যাদেরকে মতামত নেওয়া হয়েছিল তাদের 8 জনের মধ্যে 7 জনই আপনার এর বিরুদ্ধে বলেছে, এর পক্ষে তত্ত্বাবধায়ক সরকার পক্ষে বলেছেন, আমিরাস কিউরি যারা। তো এগুলো কোনো কিছুই বিবেচনায় নিলেন না সরকার, কোনো কিছুকেই নিলেন না, না নিয়ে একতরফাভাবে এইটি রায় দেওয়া হলো। এবং রায়ের মধ্যে যদিও 2 টার্ম মানে করার কথা ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার কথা ছিল যে এটা রাখা যেতে পারে, কিন্তু সরকার পার্লামেন্টে তার মানে একদলীয় সেমি বাকশালী কায়দায় এটাকে পাশ করলেন, এবং আদালতের রায়ের মধ্যে যে 2 টার্ম রাখার যে ইয়েটা ছিল আর কি, যে বক্তব্যটা ছিল রায়ের মধ্যে যে কথাটি ছিল, সেটাও তারা গ্রাহ্যের মধ্যে নিলেন না। অর্থাৎ এখানেই মনে হয় যে তারা একটা
অন্য উদ্দেশ্য নিয়ে, অশুভ উদ্দেশ্য নিয়ে, একটা দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য তারা এই কাজটি করেছেন। এখানে গণতন্ত্র, এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, এখানে বিরোধী রাজনৈতিক দলগুলো, তাদের যে ইচ্ছা, এগুলো কোনো কিছুকেই তারা মানে পাত্তা দিতে চাননি, বরং নিজেদের একটা ডিজাইনকে বাস্তবায়ন করার জন্যই তারা এই কাজটি করেছেন। তো আমার কাছে যদি আমি প্রশ্ন রাখতে চাই যে নির্বাচন কমিশন কতটা শক্তিশালী হলে, কতটা স্বাধীন হলে, তাদের কাছে কতটা ক্ষমতা দিলে বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে পারবে? এটা দেখতে হবে, বিবেচনা করতে হবে যে একটি রাষ্ট্রের সরকারি রূপটা কিরকম। সরকারি রূপটা যদি ভয়াবহ রকম হয়, এটা যদি আপনার মানে ফ্যাসিস্ট রূপ যদি ধারণ করে সরকার, ওই সময় তো সব ক্ষমতা তো নির্বাচন কমিশনের না, ব্যাপারটা হচ্ছে যে এইরকম একটি পরিস্থিতি যেখানে বিরাজ করে, কারণ আপনার নির্বাচনের হাত দিয়েই তো আপনার ফ্যাসিবাদ এসছে। হিটলার তো নির্বাচিতই ছিলেন, মুসলিম তো নির্বাচিতই ছিলেন। তো এইরকম যাতে কোনো নতুন ফ্যাসিস্ট যাতে জন্ম লাভ না করে, তার জন্য আমার মনে হয় এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই বিধানটা রাখা দরকার। পাকিস্তান কিন্তু দেখেন, এখন যে দেশটি বিভিন্ন ধরনের আপনার অভ্যন্তরীণ গোলযোগ দ্বারা সেটা একেবারে বিদ্ধ অবস্থায় আছে, সেখানেও কিন্তু আপনার তত্ত্বাবধায়ক মানে ব্যবস্থার জন্য একটা অভিন্ন একটি সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন, অভিন্ন একটি আইন তারা করতে পেরেছেন, যেখানে সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলো তারা সকলে আলাপ আলোচনার মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবেন, সেখানে সরকারে কাদেরকে কিভাবে রাখা যাবে, নির্বাচন কমিশনে কিভাবে নিয়োগ দেওয়া যাবে, সেখানে প্রত্যেকের মতামতের যাতে গুরুত্ব দেওয়া হয়, সেটা তারা আইন প্রণয়ন করেছেন। আইন প্রণয়ন করে তারা এই কাজটি করেছেন। তো ওই রকম একটি যেখানে ফেইল্ড স্টেট বলে অনেকে মনে করে বা অনেকে ভাবে, যেখানে জঙ্গি এবং অন্যান্য আভ্যন্তরীণ বিভিন্ন ধরনের আপনার চলছে, কি বলে যে গোলমাল চলছে, সেই দেশ যদি এটা করতে পারে, তো আমাদের দেশে তো এই ধরনের কিছু নেই। জাস্ট কয়েকটি রাজনৈতিক দলের সাথে সরকার যদি আলাপ আলোচনা করেন, করলে পরেই তো আপনার একটা অভিন্ন সিদ্ধান্ত বেরিয়ে আসতে পারে। তাহলে কি ওই জায়গায় আমরা যাচ্ছি যে প্রধানমন্ত্রী যে অন্তর্বর্তী সরকারের কথা বলছেন, সেটার নামটা যেটাই হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক বা অন্তর্বর্তী সরকার হোক, বাট সেটা নির্দলীয় হতে হবে। আমাদের বক্তব্য হচ্ছে এইটাই, সেই নির্দলীয় সরকার হতে হবে এবং সেখানে নির্বাচন কমিশন সম্পর্কেও আলোচনা হতে পারে যে নির্বাচন কমিশন এর যে আরো এর স্বাধীনতা আরো কিভাবে বাড়ানো যায়, এদের কাজ করার ক্ষেত্রে তাদেরকে আরো কিভাবে স্বায়ত্তশাসিত করা যায়, সেগুলো নিয়েও সেখানে আলোচনা হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের আলোচনার পাশাপাশি এটাও হতে পারে। তো কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে দলনিরপেক্ষ ব্যক্তি সেই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটাই বলুন না কেন, তার প্রধান হতে হবে এবং তার মাধ্যমে নির্বাচনটা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে বিরোধী দল যারা আছে, যারা এটার জন্য আন্দোলন করছে, তাদের মধ্যে একটা আস্থার ভাব ফুটে উঠবে, তার একটা আস্থার জায়গায় আসতে পারে। মানে যদি একটা সর্বদলীয় সরকার হয়, সেখানে আপনাদের যোগ দিতে আপত্তি কোথায়? সর্বদলীয় সরকার হলে প্রধান কে হবেন? প্রধান তো যিনি প্রধানমন্ত্রী আছেন তার, আর চিফ এক্সিকিউটিভ তো হচ্ছে প্রধানমন্ত্রী। আজকে আপনি মানে যে ঘটনাটি এসে দাঁড়িয়েছে, আজকে বিভিন্ন প্রতিষ্ঠান, আজকে বিচার বিভাগ বলুন, আজকে প্রশাসন বলুন, সব জায়গায় হচ্ছে নির্বাহী বিভাগের একবারে কালো হস্তক্ষেপ। আপনার সেই হস্তক্ষেপের বাইরে যেখানে এইসব জায়গায় হস্তক্ষেপ, আপনি ওই যে কিছুক্ষণ আগে আপনি দেখলেন যে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল বললেন যে কি বলে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দিচ্ছে না আদালত, এবং সেটা পড়েও শোনাচ্ছে না। আমাদের অভিযোগটা কি সেটাও পড়ে শোনা হচ্ছে না, এই ধরনের পরিস্থিতি আপনার আদালতগুলোতে। তো সেইখানে একটি নির্বাচন কমিশন কতটুকু স্বাধীনতা পেতে পারে, যেখানে একজন দলীয় প্রধান সরকারের প্রধান হিসেবে কাজ করবেন? এটা আপনার মাধ্যমে আমি এই প্রশ্নটি রাখছি সবার কাছে, যারা মনে করেন যে সর্বদলীয় সরকার বা আপনার কি বলে অন্তর্বর্তীকালীন সরকার দলীয় প্রধানের অধীনে হবে। আমার মনে হয় এটা কখনোই এটা হবে না, নিরপেক্ষ হবে না। সেখানে দল নিরপেক্ষ একজন ব্যক্তিকেই সরকারের প্রধান করতে হবে এবং তার অধীনেই নির্বাচন করতে হবে। সরকারের পক্ষ থেকে সবসময় তো বলা হচ্ছে যে আপনারা সংসদে এসে এই দাবিটা তোলেন। দেখুন, গণতন্ত্র রক্ষা করার জন্য সংসদের বাইরে, গণতন্ত্র তো শুধু সংসদের মানে ওই যে কাঠামোর মধ্যেই তো শুধু নয়, চার দেওয়ালের মধ্যেই তো সীমাবদ্ধ নয়। গণতন্ত্র তো হচ্ছে পার্লামেন্টের বাইরেও মানে এটার চর্চা আছে, এটার অ্যাক্টিভিটিস আছে। তো এটার বিষয়ে যদি আমরা যে কোনো জায়গায় তো আলোচনা করতে পারি। আর সংসদ কেন যায় না, তার জন্য তো বারবার আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলেছি সেখানে কি ধরনের আলোচনা হয়, সেখানে সরকারি দলের যারা সদস্য আছেন তারা কি ভূমিকা পালন করেন, কি কদর্য উচ্চারণ সেখানে করেন। সেখানে একটা ভদ্রলোকের পক্ষে সেখানে ডিবেট হয় না, সেখানে একটা ভদ্রলোকের পক্ষে বসে থাকাই মুশকিল হয়। সেখানে এখতিয়ার বহির্ভূত, রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সে সম্পর্কে কদর্য উচ্চারণ করেন তারা, জিয়া পরিবার সম্পর্কে আজে বাজে কথাবার্তা বলেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের এখতিয়ার বহির্ভূত আলোচনা হয়, স্পিকার সেটা এক্সপাঞ্জ করেন না। এই কারণে ভদ্রলোক যারা মনে করেন নিজেদেরকে, সেখানে বসে থাকা মুশকিলই হয়ে যায়।
যার কারণে আমরা বলেছি যদি একটা উন্নততর গণতান্ত্রিক পরিবেশ যদি আমরা এই দেশে কায়েম করতে চাই, এর যদি বিধিবিধান যদি আমরা বিধিবদ্ধ করতে চাই, তাহলে এটা যে কোনো জায়গায় আলোচনা হতে পারে এবং সেই আলোচনায় অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা, অর্থাৎ নির্দলীয় একটি সরকার, যে সরকারের অধীনে নির্বাচন হবে, এই আলোচনাটা হতে পারে। তো ধন্যবাদ রুহুল কবির রিজভী আমাদের সাথে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন কথা বলছিলাম বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সাথে। এবার সংক্ষেপে জানিয়ে দিচ্ছি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামগুলো। BDnews24.com এর উল্লেখযোগ্য 3টি শিরোনাম হচ্ছে: অর্ধ কোটি টাকার জাল নোট সহ গ্রেপ্তার 7, পল্লবীতে গৃহকর্মী হত্যার অভিযোগে দম্পতি আটক, পাহাড়ে বিদেশি সাংবাদিক যেতে বাধার অভিযোগ। BanglaNews24.com এর উল্লেখযোগ্য 3টি শিরোনাম হচ্ছে: কোকোকে আদালতে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ, 2 ঘন্টায় ঢাকা চট্টগ্রাম রেল টিকিট শেষ, বিক্ষোভ, ডেস্টিনি গ্রুপের ব্যাংক হিসাব খুলে দেওয়ার আবেদন দৈনিক ডেস্টিনি। প্রথম আলো অনলাইনের উল্লেখযোগ্য 3টি শিরোনাম হচ্ছে: পদ্মা সেতু 3 সপ্তাহের মধ্যে চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবে মালয়েশিয়া, জুলাইয়ে মূল্যস্ফীতি কমেছে, মানবাধিকার ও শাস্তি অধরাই থেকে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। এই ছিল আমাদের আজকে সারাদিনে, দেখা হবে আগামীকাল একই সময়।